প্রায় 15 বছরেরও অধিক সময় থেকে কিডন্যাপ হওয়া মেয়েটা এই জাহান্নাম থেকে মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু এবারের যাত্রায় সে একা নয়, সাথে আছে মুক্তিকামী আরও কয়েকজন নারী, যাদের মধ্যে একজন ছিল পূর্ণ গর্ভবতী। আর এইবার সহ কয়েকবার সে এখান থেকে বাঁচতে চাইছিল। পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। আজকে কথা হবে 2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি টপ পোস্ট অ্যাপোক্যালিপটিক মুভি ম্যাড ম্যাক্স ফিউরি রোড নিয়ে। বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ শোয়েব। মুভির শুরুতে আমাদের দেখানো হয় পাগল টাইপের এক ভদ্রলোক, ওর নাম ম্যাক্স। তার অতীত বর্ণনায় জানা যায় পেশায় সে একজন পুলিশ অফিসার ছিল। পৃথিবীর এমন বেহাল দশা হওয়ার পর সে এখন মরুভূমিতে ঘুরে বেড়ায় আর সামনে যা পায় তাই খায়। প্রশ্ন আসতে পারে যে দুনিয়ায় এত জায়গা থাকতে সে মরুভূমিতে কেন ঘুরে বেড়ায়। আসলে বর্তমানের এই সময়ে পুরো পৃথিবী মরুভূমিতে পরিণত হয়েছে, কিন্তু কোথাও গিয়ে কোনো শান্তি নেই। হঠাৎ করেই মরুদস্যুদের আক্রমণ শুরু হয়। পরিমরি করে ছুটে বাঁচতে চাইলে আর শেষ রক্ষা হয়নি। ডাকাতদের হাতে ধরা পড়লে তাকে এই এলাকার একমাত্র শাসনকর্তা জোয়ের কেল্লায় নিয়ে আসা হয়েছে। এখানে কিছু কথা ক্লিয়ার করা দরকার। যারা ফিউরেসিয়া ম্যাড ম্যাক্স সাগা এর এক্সপ্লেইন দেখেছেন তাদের জন্য সবকিছু সহজ হলেও নতুনদের জন্য একটু বুঝতে কষ্ট হবে, তাই সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় বুঝিয়ে বলছি। এই কেল্লাকে এখানে সিটাডেল নামে পরিচয় করানো হয়েছে, আর এখানকার রাজা হচ্ছে এই ভদ্রলোক, ওর নাম জো। এরা ছিল জোয়ের আদর্শ সৈনিক। গায়ে তাদের সব সময় সাদা রং মাখা থাকত, আর তাদের জীবন দর্শন ছিল লাইভ ডাই অ্যান্ড লাইভ অ্যাগেইন। তারা ভাবত জয়ের জন্য যুদ্ধ করে মরতে পারলে মৃত্যুর পর তারা ভালহালাতে যাবে। ভালহালা হচ্ছে যোদ্ধাদের স্বর্গ, আর এই বিশ্বাসেই ভর করে তারা জয়ের জন্য যেখানে সেখানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিত, কারণ জো তাদেরকে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছে। আমরা তাদেরকে এখানে ওয়ার বয় নামে চিনব। ম্যাক্সকে এখানে নিয়ে এসে ওর চুলদাড়ি কেটে পরিষ্কার করে দেওয়ার পর একটা গরম লোহার লোগো যখন ওর শরীরে লাগিয়ে দেবে, ঠিক সেই সময় তার হুঁশ ফেরে। এক ধাক্কায় সবগুলোকে ফেলে দিয়ে ম্যাক্স সেখান থেকে পালাতে চাইছিল। বেশ খানিকক্ষণ দৌড়াদৌড়ি করার পর ওয়ার বয়েরা ওকে আবার ভিতরে ধরে নিয়ে আসে। দৃশ্যপট পাল্টে যায়। সিটাডেলের দরবার থেকে জো ভাষণ দিচ্ছিল। অনেক দিন পর তার ওয়ার রিগ এখান থেকে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্যাস টাউনের দিকে যাচ্ছে। গ্যাস টাউন হচ্ছে জোয়ের ক্ষমতার আরেকটা অন্যতম উৎস। সেখানে শুধু ডিজেলে রিফাইন করা হয়। এত লম্বা পথ পাড়ি দেওয়ার কারণে এই জঙ্গি ট্যাঙ্কারে একজন বিশেষ পার্সনকে পাঠানো হবে। ওর নাম ফিউরোসা, আর তার সাথে থাকবে কিছু দক্ষ এয়ারবয়, কারণ মরুভূমির সর্বত্র ডাকাতেরা ঘুরে বেড়ায়। জো মাইকে একটা জ্বালাময়ী ভাষণ দিচ্ছে। মনে হচ্ছে সেই এখানকার সব মানুষের ত্রাণকর্তা। সে যেমনভাবে ওদেরকে চালায় তারা ঠিক সেভাবেই চলে, কারণ খাদ্য ও পানীয়ের জন্য ওয়ারবয় থেকে শুরু করে এই সাধারণ মানুষেরা একমাত্র জোয়ের উপর নির্ভরশীল। যাই হোক, ফিউরেসিয়া এতক্ষণে ওয়ার রিগ নিয়ে বেরিয়ে পড়ছিল। সিটাডেল থেকে বেশ খানিকক্ষণ পথ পাড়ি দিয়ে হঠাৎ করেই তার ওয়ার রিগ সে ঘুরিয়ে নেয়। ওয়ারবয়দের লিডার এর কারণ জানতে চাইলে সে জানায় এটা জোয়ের হুকুম। তারপর সে সবাইকে তার পিছনে থাকতে বলে। এদিকে জো সিটাডেল থেকে ওকে ফলো করছিল। যখন সে খেয়াল করে ফিউরোসা তার পথ পাল্টিয়ে দুশ্মনদের এলাকায় ঢুকে পড়ছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। কি যেন মনে করে এক দৌড়ে সেখান থেকে একটা ভল্টের কাছে আসে। দেখেই বোঝা যাচ্ছে এখানে তার অনেক মূল্যবান জিনিস রয়েছে। ভিতরে আসার পরেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখানে কেউ নেই। আসলে এখানে তার কয়েকজন রক্ষিতা থাকত। তাদের কাজই হচ্ছে জোয়ের স্ত্রী হিসেবে সন্তান জন্ম দিয়ে তার বংশ বিস্তার করা, কারণ তার নিজের শরীরের এমন অবস্থার কারণে তার সব সন্তান অসুস্থ ও অস্বাভাবিক অবস্থায় জন্ম নিত। সে অনেকের সাথে মিলিত হয়ে সব সময়ে কোনো না কোনো মেয়ে তার দ্বারা গর্ভবতী থাকত, এই আশায় যে বংশরক্ষার জন্য যদি একটা সুস্থ স্বাভাবিক সন্তান পাওয়া যায়। যদিও রিকটাসকে এখানে তার ছেলে হিসেবেই দেখানো হয়েছে, কিন্তু তার শরীরে শক্তি থাকলেও মাথায় কিন্তু ভেকুয়ামে ভরা। জো এতক্ষণে যা বোঝার তা বুঝে গিয়েছে। এইসব আকাম একমাত্র ফিউরিয়াসিয়া ব্যতীত আর কেউ করার সাহস পাবে না। মুহূর্তের মধ্যেই সিটাডেল জুড়ে যুদ্ধের দামামা বেজে ওঠে। যে যার মতো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা দেখতে পাই ম্যাক্সকে উল্টো করে বেঁধে রেখে একজন ওয়ারবয়কে তার রক্ত দেয়া হচ্ছে। ওর নাম নক্স। শেষ পর্যন্ত তার গাড়ির সামনে ম্যাক্সকে বেঁধে নিয়ে তার ব্লাড ওয়ারের শেকল লাগিয়ে সে যুদ্ধে নেমে পড়ে। বিশাল বাহিনী নিয়ে জো তার স্ত্রীদের ফিরিয়ে আনার জন্য ফিউরেসার পিছু নিয়েছে। কিছু দূর আসার পরেই আকাশে আতশবাজি ফোটানো হয়, যাতে ফিউরেসার সাথে থাকা ওয়ারবয়রা সাবধান হতে পারে। আতশবাজি দেখে যখন এখানকার লিডার ফিউরেসাকে এসবের কারণ জিজ্ঞাসা করছিল, ঠিক তখনই পাহাড়ের উপরে তাদের দুশ্মন বাহিনীর গাড়ি চোখে পড়ে। ফিউরেসা তখন ওর প্রশ্নের উত্তর না দিয়ে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই দুশ্মনেরা তাদের ওয়ার রিগে হামলা করতে যাচ্ছে। কিছু বুঝতে না বুঝতেই ওরা হামলা শুরু করে দেয়। এদের গাড়ির কন্ডিশন দেখে মাথা পুরোই হ্যাং হওয়ার অবস্থা।
তবে ওয়ারবয়দের ভক্তি শ্রদ্ধা থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। কোনো কিছুর প্রতি যদি একাগ্রতা আর বিশ্বাস থাকে তাহলে এমনই থাকা উচিত। তাই বলে নিজের জীবন নিয়ে এমন করে ছিনিবিনি খেলা যাবে না। যাই হোক, এইটা অন্যরকম একটা মেসেজ ছিল এই মুভির। এর মধ্যেই ওরা খেয়াল করে যে তাদের সামনে বিশাল আকৃতির ধূলিঝড়, সামনে এগিয়ে যাওয়া মানেই নিশ্চিত মৃত্যু। নক্সের গাড়ি সবার আগে ছুটে চলছে, তার ইচ্ছা সে এখানেই শহীদ হবে। কিন্তু ম্যাক্সের অবস্থা তো এক্কেবারে খারাপ। এমন পরিস্থিতিতেও যখন সে থামছিল না, তখন ফিউরোসার সাথে থাকা ওয়ারবয়রা বুঝতে পারছে যে ফিউরোসা জোয়ের বিপক্ষে কাজ করছে। পরিস্থিতি বুঝতে পেরে ফিউরোসা এক মুহূর্ত সময় নেয়নি। এক ধাক্কায় ওকে সহ নক্সের গাড়ি পাংচার করে দিয়ে সে আরও দ্রুত ঝড়ের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু নক্সও কম নয়। সে এবার ওর সাথের ওয়ারবয়কে দিয়ে ম্যাক্সকে সেখান থেকে পিছনে নিয়ে আসে, কারণ ওকে সামনে বেঁধে নেওয়ার কারণে তার গাড়ি চালাতে সমস্যা হচ্ছিল। আর এটাই ছিল ম্যাক্সের নতুন জীবন ফিরে পাওয়ার আরেকটা সুযোগ। অবশ্য নক্স এতক্ষণে ধূলিঝড়ের একদম ভিতরে ঢুকে পড়ছে। অবাক করার বিষয় যে ফিউরোসার পিছু নেওয়ার সময় সে এখানকার এমন দৃশ্য দেখেও তার মৃত্যুর ভয় কিংবা বেঁচে থাকার ভরসা কোনোটাই ফিল হয়নি। অন্যদিকে ম্যাক্সের মাথা এবার পুরোপুরি খারাপ হয়ে যায়। হাতের শিকল ওর সাথে বাধা থাকার কারণে সেও তো ওর সাথে মরবে, কিন্তু তাকে এখনই মরলে তো চলবে না, সামনে আরো অনেক কাজ বাকি আছে। এতক্ষণে জো তার বহর নিয়ে ঝড়ের দিকে না এসে অন্যদিকে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। তবে এই ঝড়ের ভিতরের অ্যাকশনটা একটা দেখার মতো জিনিস ছিল বস। শেষ পর্যন্ত নক্স গাড়ির ভিতরে সমস্ত জ্বালানি বাইরে বের করে দিয়ে সেখানে ফায়ার করবে। ঠিক সেই সময়ে ম্যাক্স ওকে আটকিয়ে দেয়, আর তক্ষুনি ফিউরোসা তার ওয়্যার রিগ দিয়ে একটা ধাক্কা দিলে আতশবাজির ফায়ার দূরে গিয়ে পড়ে, আর বিস্ফোরণ থেকে ওরা দুজনেই বেঁচে যায়। দৃশ্যপট পাল্টে যায়। ফিউরোসার ওয়্যার রিগ অত্যন্ত ভারী হওয়ার কারণে ওদের তেমন কোনো ক্ষতি হয়নি। মেয়েরা বাইরে এসে ফ্রেশ হয়ে নিচ্ছিল। ঠিক তাদের অল্প দূরেই ম্যাক্স বালির নিচ থেকে বের হয়ে দেখে নক্স এখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হাতের বাঁধন খোলার অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন খুলতে পারছিল না, তখন পাশ থেকে শটগানটা তুলে নিয়ে ওর হাতে গুলি করবে, কিন্তু সামান্য একটু ফায়ার করে সেটা আর কাজ করছিল না। উপায় না দেখে ওকে কাঁধে নিয়ে সে ফিউরোসার কাছে চলে আসে। সময়টা এতটাই খারাপ ছিল যে এখানে কাউকেই সামান্য বিশ্বাস করার মতো পরিস্থিতি ছিল না। ম্যাক্স ইশারা করে এই মেয়েটার কাছ থেকে সে পানি খেতে চায়। ওর হাতে শটগান থাকার কারণে ফিউরোসা ওকে তেমন কিছু বলতে পারছিল না। পানি খাওয়া শেষে অন্য একজনকে ইশারা করে তার মুখে লাগানো শিকলটা কেটে দিতে বলে। এর মধ্যেই কিছু পানি সেখান থেকে নক্সের মুখে পড়ে তার হুঁশ ফেরে, আর ঠিক সেই সময়ে ফিউরোসা ছুটে এসে ম্যাক্সের উপর চড়াও হয় আর ওই শটগান দিয়ে ওকে গুলি করে, কিন্তু সেখান থেকে কোনো গুলি বের হয় না। ব্যাপারটা বেশ মজার ছিল। তবে এই মুভির অ্যাকশনের মজা নিতে হলে আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। হাত বাঁধা থাকা সত্ত্বেও ওরা দুজন শেষ পর্যন্ত ফিউরোসাকে কাবু করে ফেলে, আর ম্যাক্স ফিউরোসাকে এটাও বুঝিয়ে দেয় যে সে চাইলেই ওকে এতক্ষণে মেরে ফেলতে পারত। এই ঘটনায় ফিউরোসা অন্তত এইটুকু বুঝতে পারছে যে ম্যাক্স জোয়ের পক্ষের কেউ নয়। শিকল কাটা শেষ হতেই ওর গা থেকে জ্যাকেট খুলে নিয়ে নক্সকে একটা ঘুষি মেরে ফেলে দিয়ে সে একাই ওই ওয়্যার রিগে উঠে পড়ে। কিন্তু সে বেশি দূরে যেতে পারেনি, কারণ এই রিগের সমস্ত ড্রাইভিং সিস্টেম ফিউরোসা নিজের হাতে করছে, যা অন্য সাধারণ গাড়ি থেকে পুরোপুরি আলাদা। উপায় না দেখে খুব সাবধানে সবাইকে তুলে নিয়ে সে পাশের সিটে গিয়ে বসে, আর একটা রেদা দিয়ে তার লোহার মুখোশটা কাটার চেষ্টা করছিল। সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। সবার কাছ থেকে অস্ত্র নিয়ে সে একটা ব্যাগের মধ্যে ভরিয়ে রাখে। এর মধ্যেই নক্সও ওদের রিগে উঠে পড়ছে, যা এখানকার কেউ জানতো না। কিন্তু শেষ পর্যন্ত এখানকার মেয়েগুলো ওকে ধরে ফেলে। ফিউরোসা যখন ওকে মারতে চাইছিল, তখন অন্যান্যদের মধ্যে বিশেষ করে একজন মেয়ে সেখানে ওকে বাধা দেয়, কারণ অযথা একজন মানুষকে মারা তার পক্ষে ততটা যৌক্তিক মনে হয়নি। পরে অবশ্য ওকে না মেরে এই গাড়ি থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। ফিউরোসা হঠাৎ খেয়াল করে তাদের থেকে বেশ খানিক দূরে জোয়ের অন্য একটা টিম তাদের দিকে ধেয়ে আসছে। ম্যাক্স এর মধ্যেই ওই লোহার মুখোশটাও খুলে ফেলছে। ফিউরোসা তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে উঁচু উঁচু পাহাড় ঘেরা একটা এলাকায় এসে পড়ে। তখন আমরা জানতে পারি সে আগে থেকেই এখানকার রক রাইডারদের সাথে চুক্তি করে আসছে যে এখানে এসে ওদেরকে তার রিগের সমস্ত জ্বালানি দিয়ে দেবে, বিনিময়ে ওরা তার পিছনের রাস্তা বন্ধ করে দেবে। সে আগে থেকেই জানতো এখান থেকে পালাতে গেলে জো কোনো না কোনোভাবে তা বুঝতে পারবেই, কিন্তু চুক্তি অনুযায়ী ফিউরোসার এখানে একাই আসার কথা ছিল। তাই ওদের সবাইকে গাড়ির নিচের কেবিনে রেখে ম্যাক্সকে গাড়ি চালানোর গোপন সিস্টেমটা দেখিয়ে দেয়, কারণ ওরা যদি কোনোভাবে বুঝতে পারে যে তার সাথে আরো লোকজন আছে, তাহলে একদম জায়গায় মেরে ফেলবে। সে বাইরে যাওয়ার সময় যদি কোনো বিপদ হয়, তাহলে ম্যাক্স যেন গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে যেতে পারে। ম্যাক্স অবশ্য এখনো ফিউরোসাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। এখনও তার মনে ওই তখনকার কথা ভাসছিল। যাই হোক, কথা মতো ফিউরোসা বাইরে এসে ওদেরকে ইশারা দিয়ে জ্বালানি আনলোড করতে বলে, আর তখনই জোয়ের একটা টিম সেখানে চলে আসে।
তখন রক রাইডারেরা ভেবেছিল যে ফিউরেসা হয়তো তাদের সাথে বেইমানি করছে, তাই মাইন বিস্ফোরণে প্রথমে জোয়ের রাস্তা বন্ধ করে দিয়ে তারা ফিউরেসাকে আক্রমণ করে। প্ল্যান অনুযায়ী সে চলন্ত রিগের নিচ দিয়ে ভিতরে চলে আসে। এর মধ্যেই রক রাইডারেরা ওদের পিছু নিয়েছে, কারণ যেমন করেই হোক তাদের ওই জ্বালানি লাগবেই। রাইডারদের নিজের এলাকা হওয়াতে তারা খুব সহজেই ওদেরকে ঘায়েল করতে পারছিল। কিন্তু এই ওয়্যার রিগও যেন তেন জিনিস নয়, সব রোগেরই অ্যান্টিবায়োটিক আছে এর কাছে। এর মধ্যেই জো নিজেই ওদের পিছু নেওয়ার সিদ্ধান্ত নেয়। নক্স তখন জোয়ের কাছে এসে ওই মেয়েদের কথা জানালে সে নক্সকে নিজের গাড়ির সাথে যেতে বলে। জো মাত্র কয়েকজন ওয়্যার বয়কে নিয়ে একাই তার কাকড়া গাড়ি নিয়ে পাহাড়ে ডিঙ্গিয়ে ওদের পিছু দেওয়া শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে রিগের একদম পিছনের জ্বালানির ডিব্বাটা একটা টিলের সাথে ধাক্কা লেগে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে যায়। এই ঘটনার পর রক রাইডারেরা আর তাদের পিছু নেয়নি। তারা ভেবেছিল যেই জ্বালানির জন্য তারা ওকে ধাওয়া করছে সেটা তো আর অবশিষ্ট নেই। কিন্তু জো এতক্ষণে ওদের একদম কাছাকাছি চলে আসছে। তার টার্গেট এখন ফিউরেসা। এমন সময় পিছনের দরজা খুলে ওখানকার গর্ভবতী মেয়েটা ওর বন্দুকের সামনে এসে দাঁড়ায়। জো এক্কেবারে থমকে যায়। যেমন করেই হোক অন্তত ওকে বাঁচাতে হবে। তারপর ফিউরেসাকে মেরে ফেলার জন্য নক্সকে একটা পিস্তল দিয়ে সে তার রিগে পাঠিয়ে দেয়, কিন্তু সেখানে যেতে না যেতেই সে তার পিস্তলটা নিজে ফেলে দেয়। জো তখন বুঝতে পারে যে এই কাজ তার একাই করতে হবে। সাই সাই করে গাড়ি চালিয়ে এক লাফে ওয়্যার রিগের সামনে চলে আসে, আর তক্ষণি রিকটাস একটা হারপুন দিয়ে ম্যাক্সের হাত স্টিয়ারিং সহ পিছনের দিকে টেনে ধরছিল। শেকল কাটার জন্য যখন ওই মেয়েটা ওকে সাহায্য করছিল, ঠিক সেই সময়ে ওয়্যার রিগের বাম পাশের একটা অংশ পাথরের সাথে ধাক্কা লাগে, আর সেই সাথে ওই গর্ভবতী মেয়েটা নিচে পড়ে গিয়ে একদম জোয়ের গাড়ির নিচে চলে যায়। যাকে বাঁচানোর জন্য এত কিছু সেই এখন আর বেঁচে নেই। জোয়ের মাথায় যেন আগুন ধরে যায়। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। তারপর বেশ খানিকক্ষণ সময় ধরে তারা নিরবিচ্ছিন্নভাবে পথ চলতে থাকে। ম্যাক্স কিন্তু এখনো জানে না যে তারা কোথায় যাচ্ছে। তখন আমরা জানতে পারি ফিউরেসা ওদের নিয়ে ওই সবুজ ঘাটিতে যাচ্ছে, যেখান থেকে ছোটবেলায় ওকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়েছিল। অবশ্য সেই ঘটনার পুরো ভিডিও আমার চ্যানেলে অলরেডি এক্সপ্লেইন করা আছে। ওই ভিডিওটা দেখা থাকলে এই মুভির গল্প আপনাদের বুঝতে আরও সহজ হবে। সারা দিন মরুভূমিতে গাড়ি চালিয়ে এখন রাত নেমে আসছে। মজার ব্যাপার হলো তারা বুঝতে পারছে না যে এই মরুভূমির মধ্যে এত পানি কোথায় থেকে এলো। এর মধ্যেই জো তার সমস্ত বাহিনী নিয়ে গাড়ির চাকার দাগ অনুসরণ করে ওদের পিছু নিয়েছে। চলতি পথে হঠাৎ করেই দুইটা গাড়িতে বিস্ফোরণ হয়ে গেলে সবাই সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন সিটাডেলের ম্যানেজার জোকে হিসাব দিচ্ছিল যে অযথা ফিউরেসার পিছু নিয়ে তাদের 1000 গ্যালন ডিজেল, 10টারও বেশি বাইক, 7টা বড় গাড়ি, সেই সাথে আরও অনেক ওয়্যার বয়কে তারা হারিয়েছে। তারা চাইছিল না অযথা ওদের পিছু নিয়ে নিজের সর্বনাশ ডেকে আনতে, কারণ কিছুক্ষণ আগেই বিস্ফোরণ হওয়া এই বোমা ওরাই পুঁতে রাখছে। আরও যে সামনে কত মাইন পোতা আছে তা কে জানে। জো অবশ্য ব্যাপারটা ভালোভাবেই নিয়েছিল, কিন্তু সেখানকার অন্য আরেকজন লিডার, যে বুলেট ফার্মের প্রধান ছিল, সে তখন ওদেরকে এখানে রেখে একাই তার গাড়ি নিয়ে ফিউরেসাকে মারার জন্য এগিয়ে যায়। এদিকে ওয়্যার রিগের চাকা কাদামাটিতে গেঁথে যাওয়ার কারণে সামনের দিকে কোনোভাবেই এগোচ্ছিল না। পিছনে আবার শত্রুরা তাড়া দিচ্ছে। সব মিলিয়ে এদের খুব বাজে একটা অবস্থা। বুলেট ফার্মের ওই নেতা গুলি চালাতে চালাতে একাই ওদের দিকে এগিয়ে আসতেছিল। তখন আমরা দেখতে পাই সেখানে নক্স ওদেরকে সাহায্য করছিল। এর মধ্যেই অবশ্য সে নিজের ভুল বুঝতে পারছে। জো আসলেই যে একজন ধান্দাবাজ সেইটা এই মেয়েটা ওকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে, কারণ জোয়ের ব্যাপারে এদের থেকে আর কেউ ভালো জানে না। যাই হোক, এতক্ষণে ওরা সবাই মিলে ওয়্যার রিগ কাদা থেকে উপরে তুলে নিয়ে আসছে। গত কয়েকদিন থেকে গোলাগুলি করে ওদের সমস্ত অস্ত্রের গোলাবারুদ এখন প্রায় শেষের দিকে। ম্যাক্স তখন ওদেরকে এখানে রেখে একাই ওদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়, আর ফিউরেসাকে বলে যে সে যদি সময় মতো ফিরে না আসে সে যেন ম্যাক্সের জন্য অপেক্ষা না করে সেখান থেকে চলে যায়। কিন্তু ফিউরেসা জানতো সে একাই এই কাজ করতে পারবে। তার কিছুক্ষণের মধ্যেই ওদের গাড়ির সমস্ত অস্ত্র ও স্টিয়ারিং বস্তায় ভরে নিয়ে সে ওয়্যার রিগের কাছে চলে আসে। এই ঘটনার পর এখানে থাকা প্রত্যেকের ত্রিমুখী সম্পর্ক একমুখী হতে শুরু করে। ওয়্যার রিগ আবারও বিরতিহীনভাবে চলতে থাকে। সারা রাত গাড়ি চালিয়ে পরদিন একটা পুরনো টাওয়ারের কাছে এসে তার রিগ থামায়। ম্যাক্স কিন্তু ওকে বলছিল যে এইটা কোনো নতুন বিপদ হতে পারে। ওদেরকে ভিতরে থাকতে বলে সে একাই বাইরে আসে আর চিৎকার করে নিজের পরিচয় দেয়। তার মায়ের নাম বলতেই টাওয়ারে থাকা ওই মহিলা ইশারা দিতেই কয়েকটা বাইক এসে তাদের সামনে দাঁড়ায়। এখানকার সবাই মহিলা মানুষ। ওর চোখ দেখেই তারা বুঝতে পারছে যে সেই হারিয়ে যাওয়া ফিউরেসা। উপর থেকে সবাই নেমে আসলে ওদের মাঝে পরিচয় হয়। তখন ফিউরেসা এদেরকে জানায় ওই মেয়েদেরকে সে এই সবুজ ঘাঁটি দেখাতে নিয়ে আসছে, যেখানে তার জন্ম হয়েছিল। কিন্তু এখানকার প্রকৃত সত্য ফিউরেসা তখনও জানত না। আর যখন জানতে পারে তখন যেন সবকিছু ফ্যাকাশে হয়ে যায়।
আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করে ওঠে ফিউরেসা। সারা জীবন যে আশায় সে মুক্তি পাওয়ার জন্য পথ খুঁজছিল, সেইটা যে এমন হবে তা সে কল্পনাতেও নিতে পারেনি। মরুভূমির যে অংশে পানি ও মরা গাছ ছিল, সেইটাই নাকি ওদের সবুজ ঘাঁটি, যেখানকার ঠিকানা গোপন রাখার জন্য ডিমেন্টাস তার মাকে তার সামনেই মেরে ফেলছে। মেয়ে হওয়া সত্ত্বেও সে জীবনের বেশিরভাগ সময় ছেলেদের ভূমিকায় কাটিয়েছে, আর সেই সবুজ ঘাঁটি এখন পরিণত হয়েছে মরুভূমিতে। রাতের কোনো এক সময় ফিউরিয়াসা ম্যাক্সকে একটা প্রস্তাব দেয়। কাল সকাল হতেই তারা সবাই মিলে এখান থেকে সামনের দিকে যাবে। ওর ধারণা এখান থেকে কিছু দূর গেলেই কোনো না কোনো একটা আবাসভূমি তারা পাবে। কিন্তু ম্যাক্স ওর প্রস্তাব ফিরিয়ে দেয়, কারণ এতদূর পথ আসার পরেও যখন চিরচেনা জায়গা তার অস্তিত্ব হারিয়ে ফেলে, তখন আর বিশ্বাস বলতে কিছু থাকে না। সকাল হতেই ফিউরেসা তার লোকজনদের সাথে বাইক নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে, কিন্তু ম্যাক্স সেখানেই দাঁড়িয়ে আছে। কি যেন মনে করে পর মুহূর্তে সেও ওদের পিছু নেয়। খানিক দূর আসার পর সবাইকে থামিয়ে সে ওদেরকে একটা প্রস্তাব দিচ্ছিল। একটা নতুন ম্যাপ বের করে সে ফিউরেসাকে দেখায় আর বলে, এখন এই জায়গা ব্যতীত যাওয়ার আর কোনো জায়গা অবশিষ্ট নেই। ফিউরেসা এইটা দেখে একেবারে অবাক হয়ে যায়। এইটা ওই সিটাডেল যাওয়ার ম্যাপ। মানে তারা এখন আবারও জোয়ের সিটাডেলে যাবে, যেখানে পর্যাপ্ত পানি, খাবার আর জীবন ধারণের সব উপাদান এখনও বিদ্যমান। এই দুনিয়ায় এখন যুদ্ধ ছাড়া বেঁচে থাকার আর কোনো পথই বাকি নেই। যদি তাই করতে হয় তাহলে সেইটা সিটাডেলকে নিয়েই তারা যুদ্ধ করবে। তাছাড়া এখানে থাকা অন্যান্য মেয়েরাও তাই চাইছিল। আর সবচেয়ে বড় কথা হলো, নক্সও ওদের সাথে যোগ দিয়েছে। তখন আমাদের দেখানো হয় জো তার বাহিনী নিয়ে একটা শান্ত জায়গায় বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন জঙ্গি ট্যাঙ্কার বলে চিৎকার করে ওঠে। জো তৎক্ষণাৎ ওদেরকে দেখে বুঝতে পারে যে ওদের উদ্দেশ্য তাহলে এখন অন্য কিছু। পরিমরি করে সবাইকে নিয়ে ওয়ার রিগের পিছু নেয়। গাড়ির গতি বাড়ানোর জন্য নক্স বাইরে এসে এয়ার ক্লিনারে ফুয়েল দিতে থাকে, যাতে রিগ আরও জোরে ছুটতে পারে। তখন ওয়ার বয়েরাও তাই করছিল। এর মধ্যেই ওদের একজন হারপুন দিয়ে রিগ আটকানোর চেষ্টা করছিল। পুরোপুরি না পারলেও রিগের গতি অনেক কমে যাওয়ার কারণে আশপাশ থেকে সবাই ফিউরেসাকে আক্রমণ করে। এইবার ম্যাক্স অবশ্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে ওদের প্রতিহত করতে থাকে। এর মধ্যেই একজন মেয়েকে তুলে নিয়ে জোয়ের গাড়িতে নিয়ে আসা হয়েছে। সুযোগ বুঝে ম্যাক্স ওদের বড় গাড়িটাতে উঠে সেটাকে কবজা করে নেয়, আর বেশ লম্বা খানিক পথ ধরে ফিউরেসার ওয়ারিকটাকে সে কভার করে আসে। কিন্তু জো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তার গাড়ি নিয়ে এখন ওয়ারিগের একদম সামনাসামনি। ফিউরেসা নক্সকে রিগ চালাতে বলে এবার সে একাই জোয়ের মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয়। অনেক বাধা পেরিয়ে হঠাৎ করেই একটা হারপুনের মাথা ওর মুখের ফিল্টারে আটকিয়ে দিয়ে বাকি অংশ গাড়ির চাকার সাথে পেঁচিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে ওর মুখের ভেতর দিয়ে নাড়ি হুড়ি সব বাইরে বেরিয়ে আসে। এতক্ষণে রিগটাস ওয়ার রিগ থেকে ওদের যখন আক্রমণ করতে যাবে, তখনই নক্স স্টিয়ারিং ঘুরিয়ে পুরো ওয়ার রিগ উল্টিয়ে দিলে সবকিছু ধ্বংস হয়ে রাস্তা বন্ধ হয়ে যায়। ওরা এখন সবাই নিরাপদে জোয়ের গাড়ি নিয়ে সিটাডেলে চলে আসে। মাঝখানে ফিউরেসা অবশ্য বেশ অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু ম্যাক্সের ব্লাড ব্যাংক তো আছেই। সিটাডেলে আসার পর প্রহরীরা যখন ওদের বাধা দিচ্ছিল, তখন ম্যাক্স বাইরে এসে জোয়ের লাশ ওদের সামনে উন্মুক্ত করে। তখন তারা বুঝতে পারে যে এতদিন ওদের সাথে জো কি ধরনের বেইমানি করছে। যে নিজেই বাঁচতে পারে না, সে কি করে ওয়ারবয়দের ভালহালাতে নিয়ে যাবে। তখন সিটাডেলে ওয়ারবয় বলতে অবশিষ্ট আছে কিছু পিচ্চি পোলাপাইন, আর বড়গুলোতে এতক্ষণ যুদ্ধ করে সব মরছে। ফিউরেসাকে দেখার পর পিচ্চিগুলো নিজেরাই এসে ক্রেন নামিয়ে দিয়ে ওদের সবাইকে উপরে তোলার ব্যবস্থা করে। সবাই উপরে গেলেও ম্যাক্স কিন্তু সেখানে যায়নি। সে নিজের জন্য হয়তো অন্য কোনো ভালো রাস্তা বের করে নেবে, আর এই ঘটনার মধ্য দিয়ে এই মুভির কাহিনী শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।